ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। শ্রীলঙ্কায় চমক দেখালেন অনুরা দিশানায়েক। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট নির্বাচনে অনুরা নামে একজন রাজনৈতিক নেতা যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তার এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত দুটো জিনিস শ্রীলঙ্কায় পরিষ্কার হয়েছে। সেখানে ভারতের আধিপত্য অনেকটাই কমে গেল এই নির্বাচনের মাধ্যমে, প্লাস সেখানে যে তরুণ নেতৃত্ব এবং যে দলগুলো একজনের পর একজন ক্ষমতায় আসছিল, অর্থাৎ দুটি রাজনৈতিক দলই মূলত সময়ের কখনো সে কখনো অন্যরা এভাবেই ক্ষমতা যে চলছিল, সেই জায়গাটাতে কিন্তু ভেঙে গেল এবং এর মাধ্যমে নতুনের একটি দল বা জোট শ্রীলঙ্কা রাষ্ট্র ক্ষমতায় আসলো। ফলে শ্রীলঙ্কার এই নির্বাচন ঘিরে অনেকগুলো নতুনত্ব তৈরি হয়েছে, যা এই অঞ্চলের ভূ রাজনৈতিক অনেক প্রেক্ষাপটেই পরিবর্তন করে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন অনুরার বিজয় এত গুরুত্বপূর্ণ। আসলে কয়েকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে অনুরা যে দলটি জোটের নেতৃত্ব দিচ্ছিলেন সেটি ছিল এনপিপি। এই এনপিপি যে জোটটি সেটি সর্বোচ্চ তাদের জাতীয় সংসদে মাত্র 3টি আসন পর্যন্ত পেয়েছিল বিভিন্ন সময় নির্বাচনে। তাদের এটি ছিল সর্বোচ্চ সফলতা যে সংসদের 225 আসনের সংসদে তারা মাত্র 3টি আসনে জয়লাভ করেছিল। প্রেসিডেন্ট বা এই ধরনের পদে তাদের দল বা জোট থেকে কেউ নির্বাচিত হবেন সেটি হয়তো তারা কখনো ভাবেও নাই। কিন্তু এই পট পরিবর্তন হলো আসলে কখন? 2002 সালের কথা। আপনারা জানেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে তিনি অনেকটা পালিয়েই গেলেন, তাদের অর্থনৈতিক এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তিনি পালিয়ে যান ভারতে। তারপরে রনিল বিক্রমসিংহে বলে একজনকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হলো এবং তার 2 বছরের মাথায় এবার নির্বাচনে ভোট দিলেন শ্রীলঙ্কার প্রায় 1.25 কোটি ভোটার এবং সেই ভোটে তারা জয়ী করলেন এমন একজনকে যিনি আসলে রাজনৈতিকভাবে অনেক পেছনের সারিতে ছিলেন। তাহলে এই নির্বাচনে তার আসলে মূল জায়গাটা কোথায় ছিল যে অনুরা নির্বাচনে জয়ী হলেন? অনুরার নির্বাচনের যদি বিষয়গুলো দেখায় তাহলে বিভিন্ন গণমাধ্যম বলছে, তারা তাদের বিশ্লেষণগুলোতে বলছেন যে 3টি জিনিসকে তিনি কিন্তু মূলত ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছিলেন 3টি জায়গা থেকে। তার একটি বড় অংশ ছিল হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, অর্থাৎ শ্রীলঙ্কার যে শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছিল সেখানে তিনি দেখাতে চেয়েছিলেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং এই তার প্রতি মানুষের এই বক্তব্য এবং নানা কর্মকাণ্ডকে তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন। দ্বিতীয় তিনি যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন, অর্থাৎ দুর্নীতিমুক্ত শ্রীলঙ্কা গড়ে তোলা, তাদের যে অর্থনৈতিক খাতে অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির যে জন্ম দিয়েছিল সেটিকে তিনি মানুষকে এই মর্মে আশ্বস্ত করতে পেরেছিলেন যে তিনি যদি কখনো ক্ষমতায় আসেন বা রাষ্ট্র ক্ষমতায় পরিচালনার দায়িত্ব পান তিনি এই কাজটি করতে পারবেন। অর্থাৎ দুটি মূলত অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার, একটি সুশাসন এবং আরেকটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তিনি তার অবস্থানকে জোরালো করতে পেরেছিলেন, যেটি শ্রীলঙ্কার ভোটারদেরকে আকৃষ্ট করেছিল, যা অন্য যারা ক্ষমতাসীন যে দলগুলো বা জোটগুলো সবসময় জিতে আসছেন তারা সেটা দেখাতে পারেন নাই বা তাদের প্রতি সাধারণ মানুষের সেই আস্থাটা তখন পর্যন্ত আর তৈরি হয়নি, অন্তত দুর্নীতি এবং হচ্ছে সুশাসন ইস্যুতে। পাশাপাশি একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এই মার্ক্সবাদী নেতা, অর্থাৎ তিনি আমরা যা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটা কি বলি চৈনিক বাম, তিনি কিন্তু একজন মার্ক্সবাদী নেতা এবং চৈনিক বাম হিসেবে তিনি ধর্মকেও কিন্তু বেছে নিয়েছিলেন। অর্থাৎ সিংহলি বৌদ্ধ যে মূল যে শ্রীলঙ্কার যে মূল ধর্ম যেটা বেশি মানুষ বেশি জনগোষ্ঠী যেটা সেটি হচ্ছে সিংহলি বৌদ্ধ, তাদের এই গোষ্ঠীর লোক বিশেষ করে তরুণ যারা এই গোষ্ঠীর যারা তরুণ তারা কিন্তু অনুরার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বলা যায় যে সিংহলি বৌদ্ধদের যে এই তরুণ অংশটা তাদের আকৃষ্টের কারণে এই ধর্মীয় যে জনগোষ্ঠী তারা একচেটিয়াভাবে অনুরা দিশানায়েককেই মূলত ভোট দিয়েছিলেন। ফলে তার জয়টা অনেক সহজ হয়ে গেছিল। এখন আসলে অনুরা দিশানায়েক কে, এটা যদি আমরা দেখি তিনি কিন্তু আসলে ওই অর্থে বললে তিনি একজন আমরা বলতে পারি বিপ্লবী, অভ্যুত্থানকারী, কিন্তু তাদের দুবার অভ্যুত্থানে তারা চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছিলেন। অর্থাৎ তাদের যে দল জেপিডি সেটি 1971 সাল থেকে 1980 সাল পর্যন্ত দুবার অভ্যুত্থান করেছিলেন, সশস্ত্র আন্দোলনও করেছিলেন। সেখানে তারা হচ্ছে মার্ক্সবাদী একটা ভাবধারা, যেটি আমরা যদি ওই সময়ের কথা তুলনা করি তাহলে আমরা দেখব যে ভারতে যখন নকশালবাদী আন্দোলন চলছে, আমাদের এখানে বামপন্থীদের আন্দোলন চলছে, ঠিক একই সময় কিন্তু শ্রীলঙ্কাতেও মার্ক্সবাদী একটা আন্দোলন চলছিল, কিন্তু তারা সেটা ব্যর্থ হয় এবং 80 সালের পর এই অনুরার নেতৃত্বে, তার আগে থেকেই তিনি এই দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু 80 সালের পরে অর্থাৎ যখন 2014 সালে এসে তাকে দায়িত্ব দেওয়া হলো এই দলের হাল ধরার জন্য, তখন কিন্তু তিনি তার এই যে সশস্ত্র যে বিদ্রোহ বিপ্লব এগুলো থেকে একেবারেই বেরিয়ে এসে তিনি মূলধারার একটি দলে পরিণত হলেন এবং
তিনি একবারই মাত্র তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে অতীতের ভুলের জন্য তারা যে ক্ষমা চান এবং তারা যে সেটা ভুল করেছেন সেটা কিন্তু তিনি একবারের জন্য স্বীকার করেছিলেন, এবং এটি নিয়ে অতীতের কোনো বিষয় নিয়ে তিনি আর কখনোই মুখ খোলেন নাই, কখনোই তিনি এই বিষয়টিকে সামনেও টেনে আনেন নাই। এরপরে তিনি মূলধারার রাজনীতিতে আসলেন এবং মূলধারার রাজনীতির মাধ্যমেই মূলত তিনি যে বৌদ্ধদেরকে এবং তার দেশের মানুষ যারা যারা বৌদ্ধ জনগোষ্ঠী তাদেরকে তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন, এবং বিভিন্ন সময় তারা যে ছোটো ছোটোভাবে নির্বাচিত হয়েছিলেন, তিনি 2000 সাল থেকে কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তার প্রতিও এক ধরনের মানুষের আকর্ষণ ছিল যে তিনি ন্যায় বিচারের পক্ষে, তিনি দুর্নীতির বিরুদ্ধে, যেটি তিনি সাধারণ মানুষকে একটা বার্তা তিনি তখন থেকেই দিতে পেরেছিলেন। তার ছোট একটি দল এবং ছোট একটি জোটের নেতৃত্বে থাকা অবস্থাতেও তিনি এই বার্তা দিতে পেরেছিলেন মানুষকে যে আমি এই চেঞ্জটা আনতে পারবো, যেটি বলা যায় যে 24 বছর পর, সেই 2000 সাল থেকে যদি তাকে আমরা সংসদ সদস্য হিসেবে ধরি তাহলে সেটা গিয়ে 24 সাল, অর্থাৎ 24 সাল পরে গিয়ে কিন্তু তিনি মানুষ যে তার প্রতি এক ধরনের আকৃষ্ট হচ্ছিলেন, তিনি মানুষের যেটা বলছিলেন হয়তো তিনি সেটাই করছিলেন, ধীরে 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 মানুষ তার প্রতি আকৃষ্ট হলো এবং তিনি নির্বাচনে জয়ী হলেন। এর মাধ্যমে মূলত যে দুদলীয় যে রাজনৈতিক একটা ব্যবস্থা শ্রীলঙ্কাতে দীর্ঘদিন ধরে চলে আসছে, যে প্রতিপত্তি দুটো পরিবার বা দুটো দলীয় পরিবারগুলো যেভাবে ক্ষমতার পালাবদলে একবার সে একবার আসছিল, এবং তাতে কিন্তু এক সময় ধীরে ধীরে শ্রীলঙ্কার অর্থনীতিও ভেঙে পড়েছিল। আপনারা জানেন যে 2022 সালে তার লাস্ট পরিণতি দেখেছিল শ্রীলঙ্কাবাসী 2022 সালে এসে, সেই জায়গা থেকে কিন্তু শ্রীলঙ্কা পুরোপুরি বেরিয়ে আসলো। আর এর মধ্যে ভূ রাজনৈতিক একটি অবস্থার ব্যাপকভাবে পরিবর্তন হলো, সেটি হচ্ছে এই অঞ্চলে যে আমরা জানি যে ভারত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং দক্ষিণ এশিয়াতে ভারতের যে প্রভাবটা, সেই প্রভাব বলয় থেকে কিন্তু শ্রীলঙ্কা অনেকটাই বেরিয়ে গেল, যেটি আমরা 2022 সালে আমরা যদি বলি যে রাজাপাক্ষে পালিয়ে ভারতে গেলেন এবং তারপর রনিল বিক্রমাসিংহেও আসলেন, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু চীনের যে প্রভাবটা তার পাশাপাশি কিন্তু ভারতের প্রভাবটাও সেখানে ছিল। কিন্তু ধারণা করা হচ্ছে এই মার্ক্সবাদী অনুরা দিশানায়ক জয়ের মাধ্যমে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে কিন্তু শ্রীলঙ্কার উপরেও ভারতের একজনের প্রভাবটা হাঁটলো, অর্থাৎ দক্ষিণ এশিয়া ভূরাজনৈতিক একটা অবস্থায় কিন্তু একটা আরেকটা রাষ্ট্রে একটা পরিবর্তন আসছে। আপনারা জানেন যে এর আগে মালদ্বীপে চীনপন্থী নেতা মুইজ্জু বলে যিনি নেতা ছিলেন, মোহাম্মদ মুইজ্জু, তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। শ্রীলঙ্কাতে এই নতুন করে আরেকজন নির্বাচিত হলেন। ইভেন আমরা যদি এর সঙ্গে বাংলাদেশকেও বলি যে বাংলাদেশেও যে ভারতের এক ধরনের প্রভাব ছিল, যেটি বিদায়ী সরকার অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যখন ছিল তাদের যে প্রভাব ছিল, সেখান থেকেও কিন্তু ভারতের প্রভাবটা কমে আসছে। পাশাপাশি আমরা বরাবরই জানি যে পাকিস্তানের উপরে তো ভারতের কোনো প্রভাবই নেই। আফগানিস্তানেতে ভারত কিছুটা হয়তো উন্নতি করেছে তাদের অবস্থানগতভাবে, তারপরেও সেখানেও যে খুব বেশি বড় ধরনের প্রভাব ভারত রেখে আসতে পারছে বিষয়টা কিন্তু এমন নয়। ফলে আমরা এই শ্রীলঙ্কার এই নির্বাচনের পর এটি বলা যায় যে সাউথ এশিয়াতে অনেকগুলো পট পরিবর্তন হবে, তার মধ্যে একটা ভূরাজনৈতিক যেমন আছে, পাশাপাশি সেখানে যে ছোট ছোট দলগুলো বা সাধারণ যে দলগুলো ছোট ছোটোভাবে রাজনীতি করছে তাদের প্রতি যে মানুষ আস্থাশীল হতে পারে এবং দুর্নীতি এবং ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখাতে পারবেন বা সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো এই মর্মে যারা তাদের জনগণকে আশাবাদী করতে পারবেন, তাদের কিন্তু ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার একটা পথ তৈরি হলো। এখানে ছোট বা বড় বলে যে আমরা পিছনে থাকছি বা সারা জীবন আমরা ছোট পেছনেই থাকবো, বিষয়টি হয়তো এমন নয়, এমনই একটি নিদর্শন হয়তো শ্রীলঙ্কা দেখিয়ে দিল।